চিকিৎসাটা আপনার ভালো হয়েছে। আপনার পা ভেঙে গেছে, ওখানে যে ইয়েটা হয়েছে, আপনার যে চিকিৎসা যেটা হয়েছে, যে ভিতরে যেটা আপনার নেইলিং বলে আর কি, রড লাগিয়ে দেয়, বলে এটা ভালো মতো গেছে। আমি কখনোই শুনিনি যে এখানকার চিকিৎসার পরে যখন ফার্দার চেক আপের জন্য যখন গেছি কোনো জায়গায়, কেউ কিন্তু বলেনি যে এই জিনিসটা ঠিক হয়। কারণ আমি অনেকের কাছ থেকে শুনেছি, ভাই আমার এই অবস্থা ছিল, আমি যখন ইন্ডিয়াতে গেলাম আমার বললো যখন কি চিকিৎসা হয়েছে, তোমার তো মুখ হয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিন্তু এরকম পরিস্থিতি পড়িনি। আমি বাংলাদেশে চিকিৎসা করানোর পর চেক আপে যখন গেছি, প্রত্যেকেই বলেছে যে না আপনার ট্রিটমেন্ট ওখানে ভালো হয়েছে। তারপর আচ্ছা আমরা বাড়ি দিচ্ছি। কয়েকদিন আগে লোহানিরা জানে যে আমার যে হার্ট অ্যাটাক হয়েছিল, আমাকে ব্রেন করানো হয়েছে। আমি তখনই ওই কি বলে যে ইকো করা, এইটার সম্পর্কে আমি জানলাম। আমাকে কয়েকবারই ইকো করানো হয়েছে বাংলাদেশে। যাই হোক, আমি কয়েকদিন আগে গিয়েছিলাম চায়না, সেখানেও ইকো মেশিনে তারা সব দেখলো আর কি। তো দেখলাম যে এখানকার যে রেজাল্ট এবং চায়নার রেজাল্টের মধ্যে, চায়নার তো বিশাল হাসপাতাল, ওদের মেডিকেল কলেজ, কুর্মি মেডিকেল কলেজের মানে কয়েকটা ক্যাম্পাস তাদের, এবং প্রতিটি ক্যাম্পাসে তাদের আলাদা আলাদা হাসপাতাল আছে এবং যন্ত্রপাতিও বেশ হেভি হেভি যন্ত্রপাতি। তো সেখানে করলো, কিন্তু আমি ফলাফলের ক্ষেত্রে রেজাল্ট যেটা খুব একটা ডিফারেন্স কিন্তু আমি পাই। সেটা হলো যে আমাদের মানুষ যদি একই রকম চিকিৎসার খরচ হয় এবং সেটা যদি দেশের বাইরে হয়, তাহলে মেডিকেল ট্যুরিজম একটা হয়। আমার চিকিৎসা করার হলো দেশটা একটু দেখে আসা। আমরা যদি এখানে সেই ফ্যাসিলিটিগুলো বাড়াই, আমাদের চিকিৎসকরা দায়িত্বশীল হয়, আরো বেশি দায়িত্বশীল, যেটা আছেন তার থেকে আরো দায়িত্বশীল হওয়া, এবং বিশেষ করে আমাদের মাঠ পর্যায়ে তৃণমূলের অসুস্থ রোগীরা তারা যাতে একজন ভিআইপি যে ট্রিটমেন্টটা পায়, সেই ট্রিটমেন্টটা না পেলেও 2/3 যাবে না মেডিকেল ব্যবস্থা। মেডিকেল পড়াশোনা সায়েন্স, পুরোপুরি সায়েন্স। সায়েন্স যদি ঠিক নিজের গতিতে চলতে পারে, এর স্টাডি, এর রিসার্চ, এটা যদি ঠিক মতো হয়ে রিসার্চের ফলাফল অনুযায়ী আমরা যদি সেই পদক্ষেপগুলো নিতে পারি, মানে আমরা সেই অনুযায়ী যদি এখানকার চিকিৎসা হয়, প্রেসক্রাইব করা হয়, তাহলে আমাদের আর উন্নত চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসাটা দেশের মধ্যেই হবে, বাইরে লাগবে না। আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি, অনেক ভিআইপি মানুষ এখানে যতটুকু তাকে চিকিৎসা দেওয়া হয়েছে, বাইরে যাওয়ার পরে তার চাইতে বেশি কোনো ইয়ে করতে দেখি। কিন্তু আমাদের আরো বেশি এক্সপার্টাইজ হওয়া দরকার, মানে হতে হবে, করা দরকার। নতুন নতুন যে আবিষ্কারগুলো হচ্ছে, সেই আবিষ্কারগুলোর সাথে আপডেট থাকতে হবে। নিশ্চয়ই আপনারা অনেকেই থাকেন, কিন্তু এটা আমি বিভিন্ন জায়গা থেকে শুনেছি, যখন একজন ডাক্তারের খুব মানে প্রসার বেড়ে যায়, সে যখন খুব জনপ্রিয় হয়ে যায়, তখন তার যে মানে পড়াশোনা যেটা করেছেন, কিন্তু নতুন নতুন যে আবিষ্কার, নতুন নতুন যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে মেডিকেল সায়েন্সের সাথে, তাদের যে নতুন নতুন যে জার্নালে যে ইয়েগুলো বেরোচ্ছে, মানে রিসার্চের যে এসেগুলো বেরোচ্ছে, সেগুলোর সাথে অনেকের সম্পর্ক থাকে না বা দেখেন না, কারণ তাদের যে এক্সপার্টাইজ হচ্ছে ওটার উপরেই প্রচুর রুগী। এবং এই যে মানে নতুন অগ্রগতির সাথে খাপ খাইয়ে নিয়ে আবারও ওটাকে আরো ডেভেলপ করা, সেইটা যদি আরো বেশি গতিশীল করা যায়, আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে আমাদের যে মেডিকেল সেক্টরটা আরো বেশি থ্রাইভিং, আরো বেশি বিকাশমান হবে বলে আমি মনে করি। বিজ্ঞানটা এমন একটা জিনিস, বিজ্ঞান আপনার এটা যদি তার নিজস্ব খাতে যদি চলতে পারে, তাহলে এটা ভালো ভালো ফল দেবে, প্রতিনিয়ত ফল দেবে। কিন্তু বিজ্ঞান যদি মুখ থুবড়ে পড়ে যায়, একজন বিখ্যাত দার্শনিক বলেছেন যে বিজ্ঞান মুখ থুবড়ে পড়ে গেলে সেটা তখন ম্যাজিকে পরিণত হয়, আর ম্যাজিক হচ্ছে বাস্টার্ড ডটার অফ সায়েন্স। খুব চমৎকার একটি কথা বলেছেন। সুতরাং এই সেক্টরে আমাদের রিসার্চ আরো বেশি বৃদ্ধি করতে হবে, এবং আমাদের যে সমস্ত সরকারি, বিশেষ করে সরকারি হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল থাকবে, সেখানকার চিকিৎসা
সেবা হয়তো আরো উন্নত হবে, কিন্তু সরকারি পরিষেবা যেখানে মানুষ কম খরচে চিকিৎসা করাতে আসে সেটা যেন প্রাইভেট হাসপাতালের চাইতে কমে না যায়। একটা যদি কম্পিটিশন থাকে তাহলে দেখবেন চিকিৎসা ব্যবস্থা আরো বেশি উন্নততর হচ্ছে। এটা আমি বলবো যে এই খাতে আরো বেশি গবেষণার ব্যবস্থা করে এবং উন্নত দেশগুলোর সাথে তাদের যে ডেভেলপমেন্ট যতটুকু হয়েছে সেই ডেভেলপমেন্ট সাথে অবগত হয়ে সেটিকে আমাদের এখানে স্থাপন করা, সেটিকে সেই জিনিসগুলো হয় আমরা আমাদের নিজস্ব মেধা দিয়ে আমাদের সেই এক্সপার্টাইজগুলো গড়ে তুলে আমরা এখানে সেটা স্থাপন করব। সেই ক্ষেত্রে যাতে আমাদের রোগীরা এই যে বন্যার পানির মতো দেশের বাইরে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশে যাচ্ছে, সেটি আর হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে। পৃথিবীতে বিভিন্ন দেশে তাই হয়েছে, বিভিন্ন জায়গায় তাই হয়েছে। আমি শুনেছি, আমি রাজশাহীতে পড়াশোনা করেছি, রাজশাহী ইউনিভার্সিটিতে। ওখানে 60-এর দশকে খুব নাম করা ডাক্তার ছিল রাজশাহী মেডিকেল কলেজে, কাইসার রহমান চৌধুরী, ডাক্তার গোলাম মাওলা চৌধুরী। এবং আমরা শুনতাম যে রাজশাহীর লোকের নদীর ওই পারেই তো ভারতের মুর্শিদাবাদ, তো অনেকের সাথে আত্মীয়তা আছে, আদান প্রদান ছিল আগে থেকেই ব্রিটিশ আমলে, তারপর তো ভাগ হয়ে গেল। তো 60-এর দশকে শুনতাম যে চিকিৎসার জন্য ইন্ডিয়া থেকে লোক আসতো রাজশাহী মেডিকেল কলেজের যারা প্রফেসর ছিলেন নিয়েছিলেন তাদের কাছে দেখানোর জন্য, এখানে চিকিৎসা করে যেতে। এটা 60-এর দশকের ঘটনা। কিন্তু স্বাধীনতার পর থেকে এটা ক্রমান্বয়ে কমে গেল এবং মানুষ ওই যে আমি বললাম যে ঢেউয়ের মধ্যে সেখানে যাওয়া শুরু হলো। তো আপনারা আজকে যে এখানে যে জিনিসটির উদ্বোধন করেছেন, আজকে কার্ডিওলজিস্ট, বড় বড় বিখ্যাত কার্ডিওলজিস্টদের যে বিভিন্ন তাদের যে নিজস্ব আবার বিভিন্ন ব্রাঞ্চ আছে, তার যারা রথী মহারথী বলবো, আমি খুব আশাবাদী হয়ে গেছি যে আমাদের নিশ্চয়ই এদেশের একটা বিপুল জনসংখ্যা তারা এই মেডিকেল ট্যুরিজমের জন্য যে দেশের বাইরে যায় সেটা যাবে না। আমি মনে করি যদি ওনাদের যে কর্মপ্রচেষ্টা, কর্মতৎপরতা এবং তারা যে এতদিন যেটা চর্চা করেছেন, তাদের মেধাটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাদেরকে যদি কাজে লাগাতে পারি, তাহলে মেডিকেল সেক্টর পিছিয়ে থাকবে না। কারণ এটা এমন একটা সেক্টর, এখানে একসময় কনসিডার করা হয়েছে ইন টার্মস অফ পলিটিক্স যে তার রাজনৈতিক পরিচয় এটা, সুতরাং রাখা। কিন্তু উনি যদি ভালো ডাক্তার হন, উনি যদি রোগীদের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ হন, তাহলে আপনি তাকে বাদ দেবেন কেন? তার যোগ্যতাকে আপনি অবহেলা করবেন কেন? আপনি এই অবহেলা করতে গিয়ে আপনার ব্রেন ড্রেন হচ্ছে, আপনি মেধার অপচয় করলেন এবং দেশটার সর্বনাশ করলেন। হয়েছে তাই বিগত 17 বছরে আমরা দেখেছি যে বাপের মামা শ্বশুর সে হয়তো অন্য দল করে, এই কারণে তার কোনো প্রমোশন হয়নি। আমাদের এখানে যারা এই যে লোহানী এবং আরো এখানে যারা অনেকে বসে আছেন, প্রত্যেকেরই আমি দেখেছি, আমাদের ডাক্তার রফি, ডাক্তার জানি, যাদেরকে আমি চিনি, বা আরো সাকি, এদের অনেকেরই তাদের পেপারস আছে, পাবলিকেশন আছে, তাদের প্রমোশন হওয়ার জন্য যে ইয়েগুলো দরকার, এটার জন্য যে সাপোর্টগুলো তাদের দরকার, যে কোয়ালিটিগুলো দরকার, কোয়ালিফাই করার জন্য সবগুলোই আছে, কিন্তু তাদেরকে প্রমোশন দেওয়া হয় এবং মেডিকেল অফিসার হিসেবেই থেকেছে। আজকে 5ই আগস্টের যদি পরিবর্তন না হতো, তাহলে এরা কেউ অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর হওয়ার সেই সেই ইয়ে হতো না, তাদের সেই পরিচয়টা আসতো না। তাহলে তাদের মতো ভালো ডাক্তার তারা একটা প্রফেসর হওয়ার জন্য বা অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার জন্য তারা যে পড়াশোনাটা করেছে, যে রিসার্চ করেছে, তার কোনো মূল্য থাকলো না। এইভাবে এই সেক্টরটাকে, বিভিন্ন সেক্টরও তাই হচ্ছে, এই সেক্টরটাকে আরো বেশি, যেটা মানুষকে নিয়ে কাজ করে, মানুষের বাঁচা মরাকে নিয়ে কাজ করে, সেখানে যদি আপনি রাজনৈতিক বিবেচনায় নিয়ে এসে কারো প্রমোশন, কাউকে এগিয়ে দিচ্ছেন আর কাউকে ফেলে দিচ্ছে, ওই ফেলে দিতে গিয়ে আপনি তো কি বলে যে বাংলাদেশের মানবতার ক্ষতি করছেন, আপনি মানবতার অধঃপতন ঘটাচ্ছেন। সেটাই 17 বছর হয়েছে। কত ব্রিলিয়ান্ট ছাত্র, সে ছাত্র জীবনে হয়তো ছাত্র দল করেছে, বা যেটা সরকারি দল ছিল সেটা করতো না, অন্য কোনো দল করছে, এই কারণে তার প্রমোশন হয়নি, প্রথমে চাকরি হয়নি, তারপর চাকরি পেলেও প্রমোশন হয়নি।
সব দিক থেকে সে পদবর্তিত এবং দিনের পর দিন বাংলাদেশের হয়তো কোনো প্রত্যন্ত অঞ্চলে তাকে ফেলে রাখা হয়েছে। এটা কেন? একটা মানে নেতৃত্বে যদি সামগ্রিক বাংলাদেশ না থাকে, তার হৃদয়ের মধ্যে যদি গোটা বাংলাদেশ না থাকে, সে নেতা কিসে, নেত্রী কিসে? 17 বছর আমরা সেটাই দেখেছি। দেশের মধ্যে দেশ, ঘরের মধ্যে ঘর, এটাই তৈরি করা হচ্ছে এবং একে তৈরি করতে গিয়ে আমরা অনেক মেধাবী মানুষকে আমরা হারিয়েছি। কেউ হয়তো দেশের বাইরে চলে গেছে, সেখানে এস্টাবলিশ হয়ে গেছে, আর ফিরে আসেনি। কেউ হয়তো আজীবনের জন্য তার চর্চা, তার যে নিজের বিকাশ ঘটিয়ে জাতিকে সার্ভ করবে, সেই সার্ভ করার জায়গা না। আমরা এখন অত্যন্ত আশাবাদী হয়ে গেছি, সেই পরিস্থিতি আর নেই। সেই জায়গা থেকে অনেক উত্তরণ ঘটেছে এবং যে সরকারটি এখন ক্ষমতায় আছে, সেই সরকারটি মেডিকেল সেক্টরে, শিক্ষা সেক্টরে মানে বরাদ্দ গত বছরের চাইতেও বাজেট বরাদ্দ বেশি করেছেন। এবং অত্যন্ত আনন্দের বিষয় যে আপনার যেটা খুবই দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, তারপরে মানে হার্ট ডিজিজ, এইগুলোর মানে গরিব দরিদ্র মানুষের জন্য আগে যেটি ছিল তার ডাবল করেছে। আগে 50,000 টাকা পেত, এখন তাদেরকে 1 লাখ টাকা দেওয়া হয়। এটা একটা দারুণ কন্ট্রিবিউশন তিনি করেছেন। হার্টে যে রিং লাগানো হয়, ওরা আমাদের প্রেসিডেন্ট সাহেব আজকের এখানকার, তিনিও সেটার মেম্বার, সুপারিশ করেছেন। সেখানে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। আগে যেখানে 2,20,000, 2.5 লাখ টাকা লাগতো, সেখানে হয়তো 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা বা 90,000 টাকার মধ্যে এখন সেই ঋণটা আপনারা পাবেন। তো এটাই হচ্ছে মানে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকারের দায়িত্ব এবং কর্তব্য, যেটা আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ইনিশিয়েটিভগুলো নিয়েছেন বলে আমার কাছে মনে হচ্ছে এবং সেটার আমরা কিছুটা ম্যানিফেস্টেশন আমরা দেখতে পাচ্ছি। এবং এইভাবে যদি চলতে থাকে এবং এই পদক্ষেপগুলো যদি আমাদের যদি বারবার নেওয়া হতে থাকে, তাহলে আজকে মেডিকেল সেক্টরে যে ধরনের ঘাটতিগুলো আছে, যে ধরনের অব্যবস্থাপনাগুলো আছে, সেগুলোকে দূরীভূত করে আমরা একটি ভাইব্রেন্ট মেডিকেল সেক্টর, যেখানে অবহেলিত মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ নির্দ্বিধায় সরকারের যে জনগণের জন্য যে মৌলিক অধিকার নিশ্চিত করবে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য। এই স্বাস্থ্য সেবাটা আপনার নিশ্চিত হবে, আমরা সেই প্রত্যাশা করি। এবং আজকে যে এই কার্ডিওগ্রাফির এই যে ওয়ার্কশপ হলো, এবং এর সাথে বিখ্যাত কার্ডিওলজিস্ট এবং দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সমস্ত হৃদরোগ বিশেষজ্ঞরা এখানে এসেছেন এবং যে কোর্সে অংশগ্রহণ করেছেন, আমরা মনে হয় সামনের বাংলাদেশকে আর সোনালী করে তুলতে, এটাকে আরো সবুজ করে তুলতে আপনাদের দ্বারাই সেটি সম্ভব। তার শুভ সূচনা হোক আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। Thank you, sir, for your excellent